আমার দল তো নয়, মানে আমি দলের সাথে ছিলাম। সংগঠন পুরো তোলাবাজির উপর চলতে পারে। শুধু দেখতাম তার নামে চুক্লি করছে। 21-এর পরে জেতার পরে তারা ধরাকে সরাও না। টিএমসি ব্র্যাকেট মমতা, টিএমসি ব্র্যাকেট আই প্যাক। বিভিন্ন পদ 1 লাখ, 5 লাখ, 15 লাখ টাকা কালেক্ট করে বিক্রি করা হতো। ফর সেল স্টিকার লাগিয়ে बिक्री করে 20টা সিট आपको दे रहे हैं, 20 को सीट आपको ला 20জন সিট যাচ্ছে। গড়িয়াহাটে গিগলস থেকে কাগজ দিচ্ছে, গিফট র্যাপ করে ওপরে গোলাপি রিবন লাগিয়ে তাকে প্রেজেন্ট করে। আমি আছি বলে একটি সম্প্রদায় তারা চুপ আছে, এটাও তো একটা মারাত্মক স্টেটমেন্ট। করেছেনটা কি মুসলমান? ওই যে ইমামগুলোকে গিয়ে ঘুষ দিয়েছে যে আপনারা 60 জন মমতা ব্যানার্জির ভোটে জিতেছেন, ওর সিটে জিতে ওর টিকিটে এসে তারপরে বেইমানি করা, এটা তো ঠিক নয়। একটি জায়গা দিলেন, শুভেন্দুকেও আর একটি জায়গা দিতেন, তাহলে কি আপনার মনে হয় এই দিনটা আজকে দেখতে হতো না? আজকে মুখ্যমন্ত্রী মমতাই থাকতে পারতেন। এই যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়ার একটা তত্ত্ব লাস্ট 1-2 দিন ধরে চলছে। কিছু কিছু মানুষ আছেন যাদের দেখলে বা যাদের সঙ্গে কথা বললে দাদার বদলে মুখ থেকে বাবু কথাটাই বেরিয়ে আসে। না, এটা বাবু কালচারে নয়, সম্মানে। বা জহর বাবুও অনেকটা সেই রকমই। আপনারও হাতের আঙুলের কালি এখনো রয়েছে, অথচ আপনার প্রাক্তন দল সেটা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন? সেটা তো আমি আগে অনেকবার ওদের বলেছি, আমার দল তো নয়, মানে আমি দলের সাথে ছিলাম। ওই 22-এ যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নাকি বন্ধুর বাড়িতে এক পাহাড় টাকা পাওয়া গেল, তখনও যা বলেছে এখনও তাই বলবো। এই ঘরেই বসে বলেছিলাম, টাকা অনেক পার্টি তোলে, সব পার্টি কম বেশি টাকা তোলে পার্টির জন্য, কিছু লোকে নিজেদের এতেও ঢুকিয়ে দেয়। কিন্তু এইভাবে একটা সংগঠন পুরো তোলাবাজির উপর চলতে পারে, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো যে আমি দেখতাম যে সবাই একটা নেতা নেত্রীর পেছনে আঠার মতন ছুটছে, কোনো রকমের আলোচনা নেই, টপ ডাউন আলোচনা। আর তাদের মধ্যে বেশিরভাগের অন্য কোনো পরিচয় নেই। তৃণমূলে আছে বলে তাদের একটা পরিচয়, একজন কুইজ করে বেড়ায়, হ্যাঁ, তার ফিরে গেলে আবার তাকে কুইজও দেবে না, এখন বয়স হয়ে গেছে, কুইজ তো ভুলে গেছে। পার্টি ছাড়া যাদের পরিচয় নেই তাদের তার কোনো উপায় নেই কোথায় যাবে। তারা তাদের পেশার জন্যে, তাদের সময় কাটানোর জন্যে, তাদের ইম্পর্টেন্সের জন্যে তারা একসাথে একত্রিত ছিল। নিজেদের মধ্যেও কোনো ভালোবাসা নেই, পার্টির মধ্যেও তেমন কিছু নেই। শুধু দেখতাম তার নামে চুক্লি করছে। ওটা খুব পুরোনো কংগ্রেসের কালচার, ওটা ওদের একা বলে লাভ নেই। আমি তো অনেক বছর ধরে রাজনীতি দেখছি। এটা আদর্শের কথা বলে আমি এসইউসির কথা বলবো। অত ছোট একটা দল, তার পিছনে যে একটা উগ্রতা আছে, একটা দম আছে। এসইউসির অনেক আদর্শ আছে, তার আমরা সেই আদর্শ বিশ্বাস করতে পারি না করতে পারি। সিপিআইএম এর মধ্যে বেশিরভাগের লোক কিন্তু এখনো সেই আদর্শের চলে। পরবর্তীকালে অনেক ব্যবসায়ী জুটে গিয়েছিল, সাবন্ট ডিমডি জুটে গিয়েছিল, সেটা অন্য ব্যাপার। তো সিপিএম এর যেটা কোর, সেখানে কিন্তু আদর্শ আছে। এমনকি যারা মুসলিম পার্টিও করে তাদেরও একটা আদর্শ আছে। এদের আদর্শটা কি? আজকে এই প্রোগ্রাম, কালকে এই প্রোগ্রাম। কালকে আমরা ভাইস প্রেসিডেন্ট প্রোগ্রামে কংগ্রেস যেন মার্গারেট আলভাকে দাঁড় করিয়েছে, আমরা যে ধঙ্কর আমাদের লাঠি মেরেছে সেই ধঙ্করকে ভোট দেব। কেন না? রাহুল আমার সাথে ভালোভাবে কথা বলে। এই আদর্শের জন্যই তার মানে বলা যেতে পারে যে 15 বছর রাজ্যে ক্ষমতায় না থেকেও মে দিবসে সিপিএম এর পার্টি অফিসে লাল ঝান্ডাটা ওড়ে, আর তৃণমূল কংগ্রেস 1 মাসের মধ্যে বিলীন হয়। আরও যেটা সবচেয়ে অবাক লাগে যে কংগ্রেসের চিফ মিনিস্টার বলতে এখনো বিধান রায়ের নামটা ফুটে ওঠে, তাই তো? সিপিআইএম এর চিফ মিনিস্টার বলতে এখনো জ্যোতিবাবুর নাম ফুটে ওঠে। বিধান রায় সবচেয়ে বেশি অত্যাচার করেছে কমিউনিস্টদের, সবচেয়ে বেশি অত্যাচার করেছে। বিধান রায়ের জন্মদিন কিন্তু এখনো কমিউনিস্টরা পালন করে। আমি অবাক হয়ে যাই। এইদিকে এখানকার এই সন্টে মন্টে জানেও না তারা। তা আদর্শ, একটা ইতিহাস, একটা আইডিওলজি সব ছাড়া একটা কিরম চলছে, চলতা হ্যায়, ওরা চলে যাচ্ছে।
কাছের থেকে তো দেখেছি, কাছের থেকে দেখেছি যে দেখলাম যে সবই একটা ইভেন্ট ম্যানেজমেন্টে চলে যাচ্ছে। মোদিও যা করে সবই ইভেন্ট ম্যানেজমেন্ট, খাজনা থেকে বাজনা বেশি। এখানেও দেখলাম খাজনা থেকে বাজনা বেশি শুরু হয়ে গেছে। এই দলের এই ধরনের কোনো নীতি নেই, আদর্শ নেই, আপনার মতন একজন মানুষ তাহলে তাদের সঙ্গে যুক্ত হলেন কেন? 21-এ চিত্রটা দেব, 21-এ অন্য সব দল নির্মূল হয়ে গেল। বাম একটা সিটও পায়নি, কংগ্রেস একটা সিটও পায়নি। বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে 21-এ মমতা ব্যানার্জি একাকে ভোট দিয়েছে, এবং 21-এ সঙ্গে সঙ্গে তখন একবার গোয়াতে পার্টি ফর্ম করছে, মেঘালয়ে পার্টি ফর্ম করছে, দিল্লিতে লোকে এই করছে। ঠিক সেই মুহূর্তে আমাকে ডেকে বললো যে আপনি বাংলার হয়ে সওয়াল করুন, আমাদের এখন পয়েন্টটা একটু হাই যাচ্ছে। আমাদের সেরম বক্তা নেই, মানে সেটা বলেননি আর, মানে আপনি বাংলার হয়ে সওয়াল করুন, আপনি বাংলার হয়ে বাজেট লিড করুন। আমি 3 বছর পর পর বাজেট ডিসকাশন লিড করেছি, কারণ বাজেট করতে গেলে একটা পড়াশোনা করতে হয়, বুঝতে হয় জিনিসটা কি বলছি। জাস্ট উঠে আমি বললাম আমি তীব্রভাবে বাজেটটিকে আক্রমণ হয়, এরকম করে হয় না, পয়েন্ট ধরে ধরে। আমি দেখলাম বাংলার হয়ে যদি সওয়াল করতে হয়, বাংলার হয়ে যদি বলতে হয়, আমি রাজি আছি। 1 বছর সাংঘাতিকভাবে, তারপরে শুরু হয়ে গেল গণ্ডগোল এই পার্থ চট্টোপাধ্যায়ের গোলাপি নোট থেকে। সেই গোলাপি নোট উঠেই গেছে বাজার থেকে। সেই তখন থেকে আমি বললাম এরম হয়তো হয় না, এরমভাবে হয় না। আর লোকে যতই বলুক, চরিত্র বদলালো কিন্তু 21 আর 24-এর মাঝে। 21 অবধি আমি বলবো যথেষ্ট প্রিন্সিপালের অবধি চলেছে। সারদা হয়েছে, নারদা হয়েছে, হাবিজাবি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পার্টিকে, একটা পার্টি অর্গানাইজেশনকে চালানোর যে এই প্রশান্ত কিশোর আইপ্যাক নিয়ে এলো, আইপ্যাক বলে দিল না 21-এ যে ওরা 100টা সিটও পাবে না, লোকে হাসলো, দেখা গেল যে আইপ্যাক করেছে। আইপ্যাক চলে যাওয়ার, আইপ্যাকের প্রশান্ত কিশোর চলে যাওয়ার পরে যে বলেছিল সরকার দোয়ারে সরকার, দিদিকে বলো, হ্যাঁ দিদিকে দিদিকে বলো, এসব অনেক রকমের লক্ষ্মীর ভান্ডার প্রোগ্রাম এনেছিল, কাট মানি ফেরত দাও, সেসবও মনে আছে। 21-এর পরে জেতার পরে তারা ধরাকে সরা মনে করলো না। আর ঠিক সেই সময় দেখা গেল একটি গোষ্ঠী আইপ্যাককে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে নিল না, আইপ্যাককে তারা প্যারালাল টিএমসি, টিএমসি ব্র্যাকেট মমতা, টিএমসি ব্র্যাকেট আইপ্যাক হয়ে গেল। প্রতিটি ব্লকে একটা করে আইপ্যাকের ছেলে, তাই দেখলে দূর থেকে বোঝা যায় শহরের ছেলে, জিন্স পরে আছে, ক্রকোডাইল টি শার্ট পরে আছে, বোঝাই যাচ্ছে। এই যে প্যারালাল অর্গানাইজেশনটা সেট আপ করলো, তাতে কিন্তু লোকে জেতার পরেও তাদের কিন্তু পেটে রাগটা থেকে গেল। যখন আমরা লড়াই করেছিলাম তখন এরা ছিল কোথায়, ইত্যাদি ইত্যাদি, একটা ফ্রাস্ট্রেশন এসে গেছে। এই আপনি যে আইপ্যাকের কথা বললেন, কদিন আগে হুমায়ুন কবিরের সঙ্গে আমার কথা হচ্ছিল, বা দুদিন আগে সৌগতদাও, এই আইপ্যাকীকরণ যেটা, এটার তীব্র সমালোচনা সবাই করছে। হুমায়ুন কবির একটা ইন্টারেস্টিং জিনিস বললেন যে আইপ্যাকের ছেলেরা, মেয়েরা যারা ছিল তারা বিভিন্ন পদ 1 লাখ, 5 লাখ, 15 লাখ টাকা কালেক্ট করে বিক্রি করা হতো। এই খবরটা আপনাদের কাছে ছিল যে মানে টাকার বিনিময়ে পদ বিক্রি হতো? কিছু কিছু তো খবর আসছিল যে তারা নাকি টাকা তুলছে। 1-2 ক্যান্ডিডেট বললো, এই রিজু বলল কদিন আগে ওকে নাকি 50 লাখ টাকা চেয়েছিল, রিজু দত্ত, সে কতখানি সত্যি মিথ্যে জানি না। আরও 2-4 জনে বলেছে যে আইপ্যাক আবার টাকা তুলছে। তাহলে দাদা সেটা হচ্ছে আপনার দল তাদের স্ট্র্যাটেজি মেকিং হোক বা গ্রাসরুট লেভেলের হোমওয়ার্ক করার জন্য হোক, আপনি একটা এজেন্সিকে দায়িত্ব দিলেন। সেই এজেন্সি গিয়ে আপনার দলের নিচুতলার পঞ্চায়েতের টিকিট বা পঞ্চায়েত সমিতি, যাই হোক, বিভিন্ন স্তরের টিকিট বিক্রি করার জন্য টাকা তুলছে। তাহলে ধরলাম আমি আপনার হাতে টাকা দিলাম, যে টিকিটটা পেলাম, এবার আমি তো ইনভেস্ট করলাম, আমাকে তো সেই টাকাটা মার্কেট থেকে আবার তুলতে হবে, তাহলে তো দুর্নীতি হবেই। এক্স্যাক্টলি সেটা হয়েছে। এই যে দলবদল হচ্ছে, এদের মধ্যে মুখ খুলে কেউ বলছে না যে আমি কি ফোকটে এসছি নাকি, আমার অনেক খরচ করতে হয়েছে। এখন এইভাবে তো কেউ বলে না রাজনীতিতে, রাজনীতির বাইরের লোক হলেই তাদেরকে এরকম করে বলতে পারে এত খরচ হয়েছে, কোনো উসুল করতে হবে না, কোথার থেকে করব, পাওয়ার না থাকলে কোথার থেকে করব। সবচেয়ে দুঃখের ব্যাপার সেটা হলো যেই পার্টিটি জন্মেছিল প্রথমে সিপিআইএমকে বার করার জন্যে, এবং বার করে দেখিয়ে দিল করা যায়, যে পার্টির পরবর্তীকালের অস্তিত্ব হলো মোদি বিরোধিতা,
সাম্প্রদায়িক একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা, তারা নিজেদের ফর সেল স্টিকার লাগিয়ে বিক্রি করে দিল। শুভেন্দু বলে দিল যে মোদি आप चिंता मत कीजिए, हम 20টা সিট आपको दे रहे हैं, 20 সিট आपको ला 20 সিট যাচ্ছে। গড়িয়াটে গিগলস থেকে কাগজ দিচ্ছে, গিফট র্যাপ করে ওপরে গোলাপি রিবন লাগিয়ে তাকে প্রেজেন্ট করে। এই 20টার বেসিসে যে মুহূর্তে চলে গেল, এখন এই 20 জনের আত্মসম্মান কি থাকবে জানি না। কাকলিকে আমি সম্মান করি, না কাকলির অনেক গুণ আছে, কিন্তু আমি কাকলি অ্যাজ এ সাবঅর্ডিনেট বিজেপি ক্লাস 2 কি হবে তো কেউ বলতে পারছি না। ইতিমধ্যে বিজেপির স্টেট ইউনিট প্রচন্ড ক্ষিপ্ত। শ্রমিক ভট্টাচার্য বলে বসলে না 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 এখানে নো এন্ট্রি লাগিয়ে দে, তাড়াতাড়ি দরজা বন্ধ কর নো এন্ট্রি লাগিয়ে দে। ওরা বাইরের থেকে বলছে আপনি নো এন্ট্রি লাগান, আমাদের ওই চাতালে থাকলেই হলো, পটিকতে থাকলেই হলো, এই তোরা ম্যাট নিয়ে এত আরজি করে সামনে পাবি, দেখবি ওখানে রাত্রে লোকেরা শোয়, ওর প্লাস্টিক গোটানো ফ্লেক্স থাকে, ফ্লেক্স নিয়ে 20টা ফ্লেক্স নিয়ে ওখানে শোয়। বাবা, মানুষ, বাংলার মানুষ ভোটের যে আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, সেটার অমান্য হচ্ছে না। তাদের নির্দেশ কি ছিল? বিজেপি তোমাকে আমরা দিলাম যাতে তুমি এটা দুর্নীতি মুক্ত করো। দুর্নীতি তো হাওয়ায় ভাসে না, দুর্নীতি মানুষের সাথে যুক্ত। দুর্নীতি মুক্ত করো, সেটা কারণে হোক অকারণে হোক, তারা যাদেরকে দুর্নীতিগ্রস্ত মনে করেছে তাদেরকে বার করে দিয়েছে। 1 নম্বর, ঠিক তাদেরকে নিয়ে তুমি যদি দল করো, তবে সেই বিষটা তোমার গায়ে আনছো, রোগটা তোমার ওপর পড়বে। 1, 2, যারা এই প্রচন্ড খারাপ বাজারে জিতেছে, যে 80 জন জিতেছে, তারা সব মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছে। তাদেরকে মানুষ জিতিয়েছে, যেখান থেকে হোক জিতিয়েছে। তাদের বলা হয়েছে তোমরা কিন্তু আমাদের স্বার্থটা দেখো, এই সরকারকে বিরোধিতা করো। তারা যদি সরকারের সাথে বিরোধিতা না করে সেই সরকারের সাথে হাত মেলায়, সেটা বেইমানি হলো না? দুদিক থেকেই দেখা যাচ্ছে, একটা নীতিগত বেইমানি, একটা ভোটারদের প্রতি বেইমানি। গত নির্বাচনের পরেও যখন বিজেপি 77টা জিতেছিল, তখন সেখান থেকে মুকুল রায়কে নিয়ে আসা, কৃষ্ণ কল্যাণী, এই ধরনের যে 4 জন, হ্যাঁ, একজনকেও কেন না, একজনকেও কেন, 4 জনকে কেউ ট্রিট করতো না। আমি অর্জুন সিংকে দেখতাম তো কষ্ট হতো। ওর বাবাকে আমি দেখেছি, আমি যখনকার এসডিও ছিলাম বাবাকে দেখেছি। বাবা কি ছিল, অর্জুনকে আমি যখন দেখেছি ওর তখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তো তারা তো না ঘাড়কা না ঘাটকা। মুকুল রায় শেষ জীবন অব্দি বুঝতে পারছেন না ঘাড়কা না ঘাটকা, সে কোথায় গিয়ে পড়ছে। কিন্তু লোকে বলে যে এটা মানে উনি ঠিক অসুস্থ হওয়ার মানে সিচুয়েশনে বলে ফেলেছিলেন, কিন্তু তার সেই মাঝে আপনিও জানেন দিল্লিতে গিয়েছিলেন হঠাৎ করেই, সেই সময় উনি একটি কথা বলে ফেলেছিলেন যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আলটিমেটলি তো সেটাই দেখা যাচ্ছে। এর পেছনে অন্য কারণ আছে ওই কথাটা। মমতা যখন নতুন পার্টি করেছিলেন, 98 সালের 1 জানুয়ারি নতুন পার্টি করেছিল। 98 ইলেকশন মনে আছে, ফেব্রুয়ারি মাসে হয়েছিল। কানাই ঘোষায় আমি শুনেছিলাম, আমি কাউকে তো জিজ্ঞেস করা যায় না, এটা শোভনীয় নয়, যে এতগুলো ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে, পয়সাটা দিচ্ছে কে? শুনেছিলাম নাকি বিজেপি কিছু মদত দিচ্ছে, সরাসরি না হলেও এখানকার কিছু উত্তর ভারতের ব্যবসায়ীদের বলে দিয়েছিল, ব্যবসায়ীরা তাদের টাকা দিয়েছিল আর করেছিল। এবং তখন বিজেপিকে আর মমতাকে বোঝা মুশকিল ছিল, একই মৈত্রী ছিল, এই ছিল। মমতা গিয়ে বাজপেয়ী পা ছুঁয়ে প্রণাম করতেন, বাজপেয়ী তাকে এই মানে কন্যা হিসেবে ট্রিট করতেন, মহাজনের কাছে যেতেন, মোদির কাছে কথায় যে বলতে যেতেন, আমরা সব দেখেছি, আমরা তো ভুলিনি কিছু। এই করে কিন্তু 2006 অবধি চলেছে। অতএব 98 থেকে 2006 এই 8 বছর বিজেপির সাথে তিনি এক ছিলেন, যেই জন্য বারবার মার্কসিস্টরা বলে যে খাল কেটে কুমির মমতা ব্যানার্জি গেছে। আপনার একটা বিজেপি বিরোধী অবস্থান আমরা জানি, তবু আপনি 21-এর কথা বললেন যে মনে হয়েছিল রাজ্যের জন্য ভালো হবে, আপনি তৃণমূলের সঙ্গ হলেন, তৃণমূলের এলেন বলবো না, যেহেতু আপনি তৃণমূলের সদস্য কখনোই ছিলেন না, তৃণমূলের সঙ্গ নিলেন। তারপরে
আপনার যে রেজিগনেশন লেটারটা যেটা আমরা পেয়েছিলাম, তার আগে দেখেছি যখন সৌভাগ্য হয়েছে দিল্লিতে থাকাকালীন কিছুদিন আপনাকে কাছ থেকে দেখার, আপনি হাউসের ভিতর বাইরে যতটা পেরেছেন আপনার মতন করে কাজ করেছেন, কিন্তু সেই যে আপনার পদত্যাগপত্র, আপনি এই দুর্নীতির কথা তুললেন, আপনি আরজি করের ইঙ্গিত টানলেন, আপনাকে কার্যত বলা যায় আজকে যারা যে কথাগুলো বলছে আপনি তাদের হুইসেল ব্লোয়ার। তো কবে কিভাবে দলের মধ্যে যে পচন ধরছে এগুলো আপনি রিয়ালাইজ করতেন? আমি তো বলেছি, এখন এরা কেউ তো সঙ্গে যায়, শুধু সঙ্গে কেউ আসেনি। সেই জন্যই এখন যে আমি যে শক্ত কথাগুলো ব্যবহার করছি সেগুলো এই জন্যই ব্যবহার করছি যে তোমরা এই কী বলে চকচকে পেপারে গিফট র্যাপ্ট করে 20টা বা 21টা বা 22টা সিট নরেন্দ্র মোদীর পায়ের কাছে জমা দিয়ে দেবে। এটার জন্য কি ভোট আনা হয়েছিল? 6 থেকে 11 কংগ্রেসের সাথে চললো। 11-র পর থেকে যেই কংগ্রেসের সাথে থেকেছে, যেই কংগ্রেসের সিটগুলো উনি পাইয়ে দিয়েছিলেন, কারণ তখন একসাথে ছিল, 11 থেকে খুঁড়ে খুঁড়ে তাদের খেতে আরম্ভ করলো। এই হলো রাজনীতি। আজকে তাকে খুঁড়ে খুঁড়ে যদি অন্য পার্টি খায়, কে বলতে পারবে কি? এরাও বলবে যে পুরো আমাদের পার্টিটি ডিফেকশন, দলছুট, দলত্যাগ এই দিয়ে আমাদের সংগঠন হয়েছে। তা এখন নতুন করে আমরা কি শিখব? যারা ছাড়ছে দল তারা বলবে কি এখন নতুন জ্ঞান দিচ্ছেন কেন আমাদের? কারণ এদের মধ্যেই তো আমি নাম করে করে বলছি, আবু তাহের করতে গেছে। আবু তাহের তো কংগ্রেসের, এখানে পাল্টি খেয়েছে। আজকে যদি হ্যাঁ, তারও আগে রেজ্জাক মোল্লা, হ্যাঁ রেজ্জাক মোল্লা একবার আমার মন্ত্রী ছিলেন। শওকত মোল্লা, হ্যাঁ আমার মন্ত্রী ছিলেন। তিনি যখনই প্রত্যেক শনিবার শুক্রবার হতো ভাঙড় চলে যেতেন। আমি বলতাম সোমবারে যখন দেখা হতো, বলতে সরকার সাহেব আসুন কিছু ফাইল করা যাক। আমি বললাম আপনার ভালো হয়েছে? বলে কটা মারলেন? কি যে বলেন, আমি আবার মারি নাকি? বলে এটা হেসে, কারণ ভাঙড়ে মারবে না তো, মানে ভাঙড় যে কী জায়গা উপরতলা জানে আর আমি জানি। কেন ওখানে ম্যাজিস্ট্রেটগিরিও করেছি কয়েকদিন। এইসব দেখে দেখে এখন মডালিটি জিনিসটাই ভাঙা হয়ে গেল অনেক বছর আগে। আমার মতন লোক অনেক ক্ষমা ঘেন্না করে, অনেক কিছু না দেখে, অনেক গালাগাল শুনে আমি গেছি কি যে এই একটা অপরচুনিটি যে মোদি বিরোধী সংগ্রাম সারা ভারতবর্ষে, তার আমি একটা অংশ নিলাম। হ্যাঁ, তার জন্য শুনতে হয়েছে অনেক কথা। ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করা হয়। আরে বাবা, আমি তো ইন্দিরা গান্ধীর আন্ডারে কাজ করেছি, আমার গোটা গাদা গাদায় ছবি আছে। তো সেই সময়টা ইন্দিরা গান্ধী স্বৈরতন্ত্রী ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো, তিনি চলে গেলেন, আবার এলেন, আবার গেলেন, তারপর গুলি খেয়ে মরলেন, ঠিক আছে। ইন্দিরা গান্ধী কিন্তু বডির মধ্যে কোনো ক্যান্সার ঢুকিয়ে দিয়ে যায়নি, কোনো ক্যান্সার ঢুকে দিয়ে, কোনো কোভিড ঢুকিয়ে দিয়ে যায়নি বডির মধ্যে। এই নিয়ে এরা চলে যাওয়ার পরও 20 বছর লাগবে সেই বিষ বার করতে, বডির মধ্যে যে বিষ ঢুকে গেছে। কিন্তু আপনি যে সাম্প্রদায়িকতার বিষের কথা বললেন, এবারের ইলেকশনে তৃণমূল কংগ্রেসের হারের পিছনে যে কয়েকটা কারণ বলা হচ্ছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে এটা বললেন, আমি আছি বলে একটি সম্প্রদায় তারা চুপ আছে। এটাও তো একটা মারাত্মক স্টেটমেন্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছেন, আমি সেই ওনার 23-24 বছর থেকে তাকে দেখছি, অনেক কিছু বলেছেন। রাজনীতিবিদদের অনেক কিছু বলে, করেছেনটা কি মুসলমানদের জন্য? 10টা স্কুল দেখা, সবচেয়ে পিছিয়ে পড়া কমিউনিটি তারা স্কুল দেখা, ওই গিয়ে ইমামগুলোকে গিয়ে ঘুষ দিয়েছে, ঘুষ ভাতা, যাই হোক, আমার কাছে ঘুষ, অন্য কাছে ভাতা, ইমামগুলোকে দিয়ে ঘুষ দিয়েছে। যত নটোরিয়াস মুসলিম লিডার আছে যারা বেআইনি বাড়ি বানায়, যারা এখান থেকে তোলা তোলে, জোয়ারের থেকে টাকা তোলে, সেই লিডারদের নিয়ে ঘুরেছে। জনাদেশ যেভাবে ছিল সেটাকে ঠিকভাবে ব্যবহার করছেন না বর্তমান এমএলএ এমপিরা। আবার পাল্টা তারা যেটা বলছেন যে জনাদেশ বলেছে যে বিজেপিকে ক্ষমতা দিয়েছে তারা জনহিতেই নাকি বিজেপির সঙ্গে যাচ্ছে, আবার বিবেক জাগ্রত হচ্ছে। না, বিবেক একটা বিশাল জিনিস। তাদের বিবেকের আমি খুব সম্মান করি, তাদের নীতিকেও সম্মান করি। খালি বলছি, যেই নীতিতে আপনি জিতেছিলেন মমতা ব্যানার্জির টিকিটে, আর মমতা ব্যানার্জির সাথে আমার যে কোনো রকমেরই সম্পর্ক নেই, সেটা আমার নতুন করে বলার কোনো দরকার নেই যে আমি কীভাবে বেরিয়ে এসছি। অতএব শুনে মনে হচ্ছে আমি মমতা ব্যানার্জির নামটা তুলছি একটা নীতির কারণে, যে আপনারা 60 জন মমতা ব্যানার্জির ভোটে জিতেছেন,
দয়া করে রিজাইন করুন, আবার ইলেকশনে দাঁড়ান। একদম আপনি ঠিক যেটা করেছিলেন আপনি হ্যাঁ। দাঁড়ান, আবার ইলেকশনে দাঁড়ান, তখনই বোঝা যাবে জনাদেশ কোথায়। ওর সিটে জিতে, ওর টিকিটে এসে তারপরে বেইমানি করা, এটা তো ঠিক নয়। আমরা যদি কোনো টাইম মেশিনে চলে 20টা বছর পিছিয়ে যাই, যখনও তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি একটু মানে যেন জায়গা চাইছেন, আমি আর একটু জায়গা পেতে পারি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে জায়গা দিলেন, শুভেন্দুকেও আর একটু জায়গা দিতেন, তাহলে কি আপনার মনে হয় এই দিনটা আজকে দেখতে হতো না? আজকে মুখ্যমন্ত্রী মমতাই থাকতে পারতেন। দেওয়া উচিত ছিল, দেওয়া উচিত ছিল। প্রচুর ট্যালেন্টেড যারা সংগঠন করে, শুভেন্দুরটা তো সবাই জানে, শুভেন্দুর একটা অন্য ট্যালেন্ট ছিল। শুভেন্দুকে যখন মুর্শিদাবাদে পাঠালো, ওহ, ডান দিক বাঁ দিক সবাইকে ভাঙতে আরম্ভ করে দিল। চোখের সামনে আমি দেখলাম। অদিত চৌধুরীও ঘাবড়ে গেল যে কী করছে এটা এসে। মুকুল নিয়ে অনেক কথা হয়। মুকুলের যে কি তীব্র স্মৃতিশক্তি, আমি দুটো লোককে দেখেছি ওই স্মৃতিশক্তি। এক প্রণব মুখার্জিকে দেখেছি, ওই মা চোখ বন্ধ করে বলে দিত কি যে 52 সালে ডায়মন্ড হারবারে কে দাঁড়িয়েছিল, কত ভোটে জিতেছে। আর বকুল রায়কে দেখেছি যে একেবারে মানে কুচবিহার থেকে দীঘা অবধি কোন নেতা কার কোত্থেকে এসেছিল, তাকে কোথা থেকে এই করেছে, সব খবর কাছে ছিল। মুকুলকেও স্থান দেয়নি। মুকুল হলো, এ হলো পঙ্কজ ব্যানার্জি। আমি এক দুই করে নাম করে দেখবো। পঙ্কজ ব্যানার্জি যখন সে পার্টিতে ঢুকেছিল, শুরু করেছিল, তার ডান দিকে ছিল পঙ্কজ ব্যানার্জি। বরং যারা শত্রুতা করেছিল তার সাথে, নাম করে করে বলবো, সুব্রত মুখার্জি, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, যারা ওর বিরোধিতা করেছিল, তাদেরকে নিয়ে এসেছিল, সাথে ছিল প্রথম দিন থেকে, তাদেরকে স্থান দেয়নি। আমি তাপস রায়ের নাম করে বলছি। তাপস 5 বার এমএলএ হয়েছে। তাপসের ডান দিক বাঁ দিকে সবাই মন্ত্রী হয়ে যাচ্ছে, একবারে হয়ে তাকে মন্ত্রী করেছে, তাপসকে করলো না কেন? আচ্ছা, তাপসের যদি কোনো দোষ থাকে, তাপসকে বার করে দিল না কেন? খালি আমি একটা কথা বলবো, বুদ্ধদেব বাবু 14টা গুলি চালিয়ে 14টা লোককে 14 তারিখে মারলেন, মনে আছে? 14ই মার্চ নন্দীগ্রামে একসাথে দুটো মুখ্যমন্ত্রী তৈরি করে দিলেন, একই দিনে 2 মুখ্যমন্ত্রী তৈরি করে দিলেন। বোঝেন না এইসব জিনিস, ইতিহাস কিভাবে খেলে। একটা ছক্কা হয়নি, দুটো ছক্কা দুদিকে গড়িয়েছিল, দুটোর মুখ 6 বেরিয়েছিল। বামেরা বলে যে আরএসএসই মূলত তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস কেন, ওদিকে আম আদমি পার্টি। মূল লক্ষ্য ছিল কংগ্রেসকে দুর্বল করা, সেই জন্য এই দলগুলিকে জন্ম দেওয়া হয়েছিল। তাদের পারপাস হয়ে গেছে, সার্ভ হয়ে গিয়েছে, এবার তাদের ভেঙে ফেলছে। অলরেডি প্রায় নিশ্চিহ্ন, তৃণমূল সেদিকেই চলছে। কোয়াইট পসিবল, কারণ আরএসএস এর ব্যাপারটাই বাংলার লোকে কিন্তু একেবারে বুঝতে পারে, এখনো বুঝছে না। আরএসএস কটা স্কুল চালায় জানেন? প্রায় প্রতিটি ব্লকে তাদের স্কুল আছে। কত চুপ করে থাকে, তারা একটা আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন হতে চুপ করে থাকে। তাদের মধ্যে যে ডিসিপ্লিন আছে, আমি তাদের নীতিতে বিশ্বাস করি না, কিন্তু তাদের যে কাজের ধরনটার উপরে আমি দেখে অবাক লাগে। ভোটার লিস্টের একটা পাতাকে ওরা বলে পান্না, আমরা যেটা পাতা বলি ওরা বলে পান্না। এক একটা পাতা এক একজন আরএসএস কর্মচারী কি বলে এদের কাছে আছে, প্রচারকের কাছে একটা পাতা শুধু, একটা পাতায় 200টি নাম আছে। ওর সারা জীবনের কাজ হলো এই 200টির উপর নজর রাখা, তাকে বলে পান্না প্রমুখ। বাবা কি অপারেশন! সিপিএমে দেখতাম যে এক একটা পাতা ধরে ধরে পার্টির কাডারদের দেওয়া, আরএসএস এর এই একমাত্রই আছে। আমলা হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন, দেশ জুড়ে কাজ করেছেন, তাহলে কি মনে হচ্ছে ভবিষ্যতে কি তাহলে আবার সেই বিজেপি বনাম কংগ্রেস এবং টিম টিম করে জ্বলতে থাকা বাম, এই হতে চলেছে জাতীয় রাজনীতির মূল ছবিটা? আঞ্চলিক দলগুলো যেভাবে একে একে শেষ হয়ে যাচ্ছে। আঞ্চলিক দলদের যে দুর্বলতাগুলো সেগুলো তারা বোঝেনি, তারা শুধু নিজেদের বলটা বুঝেছিল, শক্তিটা বুঝেছিল। ডিএমকে যেভাবে ভাঙলো চোখের সামনে, ডিএমকে খুঁড়ে খুঁড়ে ভাঙলো, এর মতন খেতে পারিনি। মানে টিএমসিকে যেরকম টমেটো সস দিয়ে চিবিয়ে খেয়ে নিল, অতখানি পারিনি, কিন্তু ডিএমকেও ক্ষতি করেছে। এমনকি বামকেও ক্ষতি করেছে কেরালায়, ওয়াইএসআরকে প্রায় শেষ করে দিয়েছে। ঠিক আছে,
বিজু জনতা দল প্রায় উঠে গেছে। এই যে এক একটা রিজনাল পার্টিকে কি করে ধরতে হয়, কি করে খেতে হয়, এটা করতে হয়, তার জন্যে ওই কর্পোরেট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বসে তারা কাজ করে। টাকার কোনো অভাব নেই, টাকার কোনো অভাব নেই, বুদ্ধির কোনো অভাব নেই, শুধু দরকার সৈন্য। সৈন্য এবার পেয়ে গেছে। টাকা, বুদ্ধি, সৈন্য তিনটে নিয়ে একটা যে সাংঘাতিক নির্বাচনী যন্ত্র তৈরি হচ্ছে, একটা সাংঘাতিক রাজনৈতিক যন্ত্র তৈরি হচ্ছে, তাতে কিন্তু 2014-তে আমাদের যে অবস্থা ছিল সেই অবস্থার থেকে অনেক খারাপ অবস্থায় আজকে আছে, অনেক। কিন্তু পুরনো রাজনীতিক মানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলবো, হেগেলের ভাষায় প্রত্যেকটি শক্তি যখন তার একটা তীব্র আকার গ্রহণ করে তাকে থিসিস বলে। থিসিসের পেটের থেকে বেরিয়ে আসে তার শত্রু, অ্যান্টিথিসিস। আর সেই অ্যান্টিথিসিস থিসিসটাকে নিজেকে নিজেই হারিয়ে দেয়। আর তার সাথে সাথে এই যে বাকি বিরোধী পক্ষকে উড়িয়ে দেওয়া, ধুলোর সাথে উড়িয়ে দেওয়া, বিরোধী পক্ষকে কিনে নেওয়া, বিরোধী পক্ষকে সাথে নিয়ে আসা, বিরোধী মুক্ত ভারত, বিরোধী মুক্ত বাংলা তৈরি করা, এর মধ্যে লুকিয়ে আছে কিন্তু অ্যান্টিথিসিস। চলবল করছে কোথায় কখন গিয়ে, কখনো ককরোচ পার্টি, কখনো নেপালে দেখা যায়, কখনো কোথায় অন্য রূপে দেখা যায়। সেই রূপ কিন্তু গণতান্ত্রিক হয় না। আপনি একটু আগে তাপস রায়ের কথা আনলেন। তাপসদা আমাকে দেওয়া সাক্ষাৎকারের ঠিক বুদ্ধবাবুর সেই অমর উক্তিটাকেই আবার টেনে এনে বললেন যে শি হ্যাভ বিন পেড বাই হার ওন কয়েন। তার মূল্য চোকাচ্ছেন এখন। আপনার অভিজ্ঞতা কি বলছে? এই তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? আর কি কোনো কামব্যাক করার সুযোগ আছে নাকি পাত্তারি গুটি হবে? না, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, কেন আমি অনেক কিছু দেখে ফেলেছি এখনো। কেন এই একটা ভ্যাকিউম কখনো হয় না পলিটিক্সে। যে কোনো ব্যবস্থা থাকলে, সিস্টেম থাকলে, তার একটা অ্যান্টি সিস্টেম কাজ করবেই। অ্যান্টি সিস্টেমকে যদি আমরা তাকে চেম্বার দিয়ে দিই, সেই চেম্বারের মাধ্যমে কাজ করবে। তাকে যদি স্থান দিই, পাত্র দিই, স্থান পাত্রর মাধ্যমে গণতান্ত্রিকভাবে কাজ করবে। যদি তার স্থান আর পাত্র সরিয়ে দেওয়া হয়, সেই রেশ, সেই রাগ, সেই ক্ষোভ, সেই উদ্বেগ সব অন্যভাবে প্রকাশ করবে। যে তৃণমূল কংগ্রেস যদি সত্যিই চাইতো, হাতে তো এখন গরমাগরম ইস্যুর অভাব নেই, হকার উচ্ছেদ, বেআইনি নির্মাণ ভাঙা, তারা তো কোথায়? তারা তো বাড়ির নেতারা সব লুকিয়ে রয়েছে, অথচ বামেরা কিন্তু রাস্তায় রয়েছে। তাহলে হোয়াই নট? আপনি যে ভ্যাকিউমের কথা বলছেন, সেই ভ্যাকিউম কি বামেরা পূরণ করতে পারে না? হ্যাঁ হ্যাঁ, আমি সেই জন্য বলছি আমি কিছু বলবো না এখন। দেখি না কে এখন 1 মাসের মাথায় কি করে বলবো। 1 মাসের মাথায় দেখলাম কি যে বামেরা ঢুকে ওখানে ঢুকে গেছে। কালকে অন্য জায়গায় দেখলাম কংগ্রেস আরও তার একটা নতুন জীবনের নতুন মুখ দেখছে লোক ভবনের। হ্যাঁ হ্যাঁ, সেখানে কংগ্রেসকে গত মাস অবধি আমরা মাইক্রোস্কোপে দেখতাম, ওই ম্যাগনিফাইং গ্লাসে দেখতে হতো। রাজনীতিতে কখনো দের ইজ নো সেট ওয়ার্ড দ্যাট এটাই এই যে মোদি যাবেই যাবে। এখন দেখে মনে হচ্ছে মোদিরকে হিলাবার কোনো ক্ষমতা নেই কারণ। আমি তাকে তার বিপক্ষে কথা বলছি বলে বলছি না, আমি এখানে আবার নিজেকে নিজে ইতিহাসে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র উপরে নিয়ে যাচ্ছি। ওই ফেনোমেনন কখনো পার্মানেন্ট হয় না। অদ্ভুতভাবে একটা জিনিস মিলে গেল। আমার যে কোশ্চেন লিস্টটা ছিল তার শেষ যে প্রশ্নটা রেখেছিলাম, আপনি নিজেই সেইখান থেকে কংগ্রেসকে টেনে আনলেন। এই যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়ার একটা তত্ত্ব লাস্ট 1-2 দিন ধরে চলছে, এটা নিয়ে আপনার ব্যাখ্যা কি? এই মুহূর্তে দুজনের পক্ষেই ক্ষতি হবে। এই মুহূর্তে দুজনের পক্ষেই ক্ষতি হবে এই জন্যে যে কংগ্রেসের ছিটেফোঁটা যা রয়ে গেছে, তারা কিন্তু একদিনের জন্য তারা প্রলোভনে পা দেয়নি। যারা প্রলোভনে গেছে তারা চলে গেছে ওদিকে। যারা প্রলোভনে দেয়নি, যারা লড়ে যাচ্ছে, যারা নিজেদের মধ্যে ঝগড়া, দীপা দাসপুঞ্চি কথা বলে না অধীর চৌধুরীর সাথে, কিন্তু দুজনের মধ্যে একজনও কংগ্রেস ছাড়বে না। এই একটা উদাহরণ দিলাম আমি। কংগ্রেসে যারা রয়ে গেছে তারা লড়কে রহেঙ্গে হাম কংগ্রেস মে, এরকম একটা প্রিন্সিপাল বিশ্বাস করে। যার বিরুদ্ধে লড়েছে তাকেই যদি হঠাৎ নিয়ে বলে এবার তাকে নেত্রী মানো, তাদের কি অবস্থা হবে? তো বলে এই 25 বছর 20 বছর আমরা সহ্য করলাম এইটার জন্যে। সেন্ট্রাল কমান্ড, হাইকমান্ড, এটা তোমরা করলে এটা কি? এরকম একটা ঘটনা হবে এদিকে। আবার ওইদিকে হাইকমান্ড জানে যে এই ভদ্রবীরের নেক্সট স্টেপ কি করবে তিনি নিজেও জানেন না।
অতএব ওকে সামলানো একটা ইএফআর লাগে, একটা র্যাফ লাগে কংগ্রেসের মধ্যে। কংগ্রেসের মধ্যে র্যাফ আছে কি? ওরাও ওই দিকটা নিয়ে থাকবে। আর 3 নম্বর, উনি বলবেন যে যেই পার্টিকে আমি তুচ্ছ করে দিয়েছিলাম তাকে গিয়ে এখন ক্যারোতলায় বসে আমার জল ঢালতে হবে, হয় না। এটা এখন এই নয়, একটা আইডিয়া দেওয়া হয়েছে, আইডিয়াকে একটু সময় দিতে হয়, বীজের মতন সময় দিতে হয়। ওঠে কি না কিছুদিন পরপর গিয়ে মাঠে দেখতে হয় কি যে অঙ্কুর বেরিয়েছে কিনা, অঙ্কুর বেরিয়েছে কিনা। যদি অঙ্কুর বেরোয়, অঙ্কুরটি ঠিক রূপে বেরোয়, দু সাইডের মধ্যেই একটা আস্তে আস্তে বোঝাপড়া হয়, ক্ষমা ঘেন্না হয়, তখন দেখা যায়। এই মুহূর্তে জাট করে দিলে বাপের কথায় জোর করে বিয়ে করা মতন হয়ে যাবে, এ হবে না, টিকবে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।